শীত শুরু হতে না হতেই খেজুরের গুড়ের পায়েস রান্না করে ফেললাম। কিভাবে রান্না করলাম এজন্য ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পুরোপুরি দেখতে হবে ডিটেলসে, দেন আপনি ট্রাই করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইভা আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো খেজুরের গুড়ের পায়েস। আর এটা যে কতটা মজার এবং সুস্বাদু সেটা যে খাই সেই বোঝে। আর এই রান্নাটা আমি কিভাবে করি সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করি সবারই এই রেসিপিটা ভালো লাগবে। তো শীতের শুরুতেই যদি খেজুরের গুড়ের পায়েস হয় তাহলে কিন্তু খুবই মজা হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আর এই রেসিপির জন্য প্রথমেই আমি এখানে 2 লিটার দুধ আগে থেকে একটু বয়েল করে রাখছি। আর এখানে কিন্তু 2 লিটার দুধ কিন্তু আমি একবারে 1 লিটার করে ফেলবো। তো যতটা দুধ ঘন হবে ততই কিন্তু এই পায়েসটা খেতে মজা হবে। তো আমি এইভাবে ভালোভাবে জাল করে আমি একটু সাইডে রেখে দেবো। আর এটা সবসময় একটু ঘন করে জাল দিলে এই পায়েসের টেস্টটা ভালো আসে। আর এদিকে আমি এখানে একটু পরিমাণ মতো পোলাও চাউল নিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আপনারা আতপ চাউলও ব্যবহার করতে পারেন। তো পোলাও চাউলটা নিলে এর সেন্টটা একটু সুন্দর আসে। তো এই জন্য আমি এখানে পোলাও চাউলটা ইউজ করতেছি। আর এখানে খুবই সামান্য পরিমাণ নিয়েছি। দেখুন 2 কেজি দুধের সঙ্গে কিন্তু একদম অল্প পরিমাণ চাউল লাগে। তো এই চাউলটাই কিন্তু দিয়ে আমি পায়েসটা রান্না করব আজকে। যাদের কাছে পোলাও চাউলের স্মেলটা ভালো লাগে না তারা কিন্তু এখানে অবশ্যই আতপ চাউলটা ব্যবহার করবেন। যার যেটা খুশি তেমনটা ব্যবহার করলেই হবে। তো এখানে আমি এবার চাউলটাকে 4 থেকে 5 বার একটু ধুয়ে কষলে কষলে ধুয়ে নেব। কারণ এই চাউলটা বারবার করে ধুয়ে নিলে কিন্তু যখন ফ্রেশ একটা পানি আসবে সেই পর্যায়ে আমি রেখে দেব। আর এবারে কিন্তু এই যে একটা পরিষ্কার পানি চলে এসছে, এখন এটা আমি আধা ঘন্টা এভাবে পানির মধ্যে ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখলে চাউলটা একটু নরম হবে, তখন পায়েসটা একটু সুন্দর হবে। এবার একটি পাত্রে আমি কিছু পরিমাণ মতো পানি দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। যখন এভাবে বলক আসবে সেই সময় কিন্তু এই চাউলগুলো আমি এবারে দিয়ে দেব। তো পরিমাণ মতো পানি দিতে হবে যাতে চাউলটাও সিদ্ধ হয়ে যায়, পানিটাও শুকায় যাবে। ঠিক এমন পর্যায়ে অনুমান করে ধারণা করে পানিটা দিয়ে দিতে হবে। তো আর এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা এলাচ, তেজপাতা এবং দারচিনি। আর এলাচ ফলটা একটু ফাটিয়ে দিয়েছি। এগুলো কিন্তু আমি শুরুতেই দিয়ে দিচ্ছি, যখন চাউলটা আমি এখানে বয়েল করতেছি সেই পর্যায়ে কিন্তু দিয়ে দিচ্ছি। তো এভাবে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়ার পর এখানে আমি নারকেল দিচ্ছি। আর এই নারকেলগুলো আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। এই নারকেলগুলো এখনও কিন্তু ছাড়েনি, দলা দলা আছে। তো এভাবে যদি এই যে ফুটন্ত গরম পানির মধ্যে এভাবে দিলে কিন্তু পুরোপুরি গলে যাবে। তো এভাবে নারকেলটা দিয়ে কিন্তু 4-5 মিনিট আমি এবার একটু জাল করে নেব। অনেকে যারা নারকেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এখানে নারকেলটা না দিলেও হবে। তো এবারে আমি এখানে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পরিমাণ মতো খেজুরের গুড় নিয়েছি। আর এই খেজুরের গুড়টা দিলে কিন্তু পায়েসটার টেস্টটা কিন্তু পুরোপুরি অন্যরকম হয়, খুবই ভালো লাগে খেতে। আর এই খেজুরের গুড়টা কিন্তু আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখছিলাম। এটা গত বছরে যখন প্রচণ্ড শীত ছিল সেই সময় কিন্তু এই গুড়টা আমি সংরক্ষণ করে রাখছি। তো এইভাবে যদি ডিপ ফ্রিজে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, ডিপ ফ্রিজে রেখে এয়ারটাইট বক্সে রেখে আটকিয়ে রাখা যায়, তাহলে কিন্তু সারা বছর এই গুড় দিয়ে আপনি সব কিছু খেতে পারবেন। তো এভাবে একটু জাল করার পর আমি দেখে নিচ্ছি এখানে চাউলটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। তো এখনও একটু সিদ্ধ হয়নি, একটু শক্ত আছে। তো এইভাবে কিন্তু আমি মিডিয়াম হিটে এবার একটু জাল করে নেব। তো এরকম 5 থেকে 6 মিনিট কিংবা 7 মিনিট লাগবে জাল করে নিতে। এভাবে আস্তে আস্তে জাল করে নেওয়ার পরে যখন দেখবেন একটু পানিটা শুকায় গেছে, সিদ্ধ হয়ে গেছে চাউলটা, সেই পর্যায়ে কিন্তু দুধটা দিয়ে দিতে হবে। তো এখানে দুধটা দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো অনেক পর্যায়ে আছে, অনেকে দেখতে পারবেন যে দুধের মধ্যে যদি আপনি যে খেজুরের গুড়টা যদি জাল করে না নিয়ে এমনি দিতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই চাউলের সঙ্গে কিংবা আলাদা একটু গুড়টা যদি জাল করে নিয়ে তারপরে দেন তাহলে কিন্তু কোনোভাবেই ফাটবে না। তো এভাবে আমার সব কিছু দেওয়া কমপ্লিট। এবারে কিন্তু আমি ভালোভাবে এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে আরেকটা কথা বলি, এই যে চিনি গুড় এটা দেওয়ার পরে কিন্তু এই চিনিটাকে ব্যালেন্স করার জন্য এবং এই মিষ্টিটাকে পায়েসটাকে একটু সুস্বাদু করার জন্য আমি একটু লবণও দিয়ে দিয়েছি। তো এই দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে আসছে। এবার আমি আর জাল করব না, এটা সুইচটা আমি এবার বন্ধ করে দেব। কারণ এর থেকে বেশি জাল করলে কিন্তু এই যে পায়েসটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে। আর পায়েসটা যদি একটু নরম নরম থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তো এখানে 10 থেকে 12 মিনিট জাল করার পরে কিন্তু মাশাআল্লাহ এখানে আমার পায়েসটা কমপ্লিট। এবার আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। এবারে অন্য একটা সার্ভিং ডিশে আমি এই পায়েসটা পরিমাণ মতো তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পায়েসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এখন এটাকে একটু ডেকোরেশন করার জন্য এখানে আমি কিছু কাজু বাদাম এবং পেস্তা বাদাম, কাঠবাদাম এভাবে একটু কুচি করে কেটে নিয়েছি। তো এটা কিন্তু টোটালি অপশনাল, এটা আপনারা কিন্তু ইচ্ছা করলে স্কিপ করে যেতে পারেন। তো মাশাআল্লাহ এখানে আমার খেজুরের গুড়ের পায়েসটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আর এটা খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আর এই যে চিনি কিংবা খেজুরের গুড় দুটাই একসঙ্গে একটু দিলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো আসে।
আর বিভিন্ন রকম বাদাম কুচি দিয়ে যদি এটা ডেকোরেশন করা হয় এটা কিন্তু খেতেও খুবই মজা লাগে। তো মাশাআল্লাহ এখানে পুরো পায়েসটা কমপ্লিট। আর আমার হাজব্যান্ড এটা খুবই পছন্দ করে, আর যার কারণে স্পেশালি আমি ওর জন্যই করি। মাঝে মধ্যে যে মিষ্টির আইটেমগুলো করি তো এগুলো আমি ওর জন্যই বেশিরভাগ করি, খুবই খেতে পছন্দ করে। আর এটা যদি নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খাওয়া যায় তাহলে কিন্তু এটা ভীষণই ভালো লাগে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তো সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।